হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব একটা রিয়েক্ট কিভাবে কাজ করে এবং রিয়েক্টের কিছু বেসিক ফাংশনালিটি। রিয়েক্ট শুরু করার আগে আমাদেরকে সবচেয়ে প্রথমে একটা বিশেষ জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে নোড। নোড নোড হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোডগুলো আগে ব্রাউজারে রান করা হতো, কিন্তু বর্তমানে নোডের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট কোডগুলো আমাদের লোকাল মেশিন অথবা আমাদের সার্ভার সাইডে খুব ইজি ভাবে জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে রান করা সম্ভব। নোড নিয়ে কাজ করার জন্য আমাদের রিয়েক্টের প্রয়োজন npm। npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। এটার মাধ্যমে আমরা রিয়েক্ট অ্যাপ্লিকেশনটিকে খুব সহজে নোডের মাধ্যমে আমাদের লোকাল সার্ভারে ডাউনলোড করে কাজ শুরু করতে পারি এবং বিভিন্ন থার্ড পার্টি প্যাকেজগুলোকে npm এর মাধ্যমে আমরা রিয়েক্টের সাথে অ্যাডজাস্ট করে আমাদের একটা ডাইনামিক রিয়েক্ট অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো npm দিয়ে আমরা প্রথমে রিয়েক্টটিকে ইনস্টল করে নিব এবং রিয়েক্ট একটা অ্যাপ্লিকেশন সেট আপ করব। রিয়েক্ট হচ্ছে একটা ছোট লাইব্রেরি। এটা জাভাস্ক্রিপ্টের কোনো ফ্রেমওয়ার্ক নয়। জাভাস্ক্রিপ্টে অনেকগুলো ফ্রেমওয়ার্ক রয়েছে, তার মধ্যে অ্যাঙ্গুলার ভালো, কিন্তু রিয়েক্ট একটা লাইব্রেরি, এর মাধ্যমে ডাইনামিক একটা ওয়েবসাইট তৈরি করা সম্ভব, যা একটি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন হয়ে থাকে। রিয়েক্ট বিভিন্ন কম্পোনেন্ট আকারে কাজ করে। কম্পোনেন্টের মধ্যে জেএসএক্স ভাবে রিয়েক্ট কাজ করে। জেএসএক্স হচ্ছে যেখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা এইচটিএমএল কোডগুলোকে লিখতে পারি, আবার এইচটিএমএল কোডগুলোর মধ্যে জাভাস্ক্রিপ্টকে ডাইনামিকভাবে লেখা সম্ভব। আর এই সব কিছু উপস্থাপন করা হয় ভার্চুয়াল ডোমের মাধ্যমে আমাদের ব্রাউজারে। ভার্চুয়াল ডোমের মাধ্যমে যেহেতু এগুলোকে দৃশ্যমান করা হয়, ফলে আমাদের ডোমের উপর থেকে কিছুটা চাপ কমে যায় এবং ভার্চুয়াল ডোমে আমরা রিয়েক্টের মধ্যে খুব সহজেই কোনো কিছু আপডেট করতে চাইলে, দেখুন, কোনো কিছু যে ডোম হ্যাজ টু বি আপডেটেড এগেইন অ্যান্ড এগেইন, যখন আমরা ডোমকে বারবার আপডেট করতে যাচ্ছি তখন রিয়েক্টের মাধ্যমে করলে তা খুব দ্রুতভাবে করা সম্ভব এবং তা অনেক এফিসিয়েন্সি হয়ে যায়। তো ডোম নিয়ে কাজ করার সময় আমরা এখানে একটা পেজে কম্পোনেন্টসের কম্পোনেন্টসে যখন আমরা কাজ করি তখন সেই কম্পোনেন্টসের ডাটাকে ওই কম্পোনেন্টসে বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য আমরা স্টেট এবং এক কম্পোনেন্ট থেকে ওই অন্য কম্পোনেন্ট যদি তার চাইল্ড কম্পোনেন্ট হয় তার জন্য আমরা প্রপস ব্যবহার করতে পারি। প্রপসের মাধ্যমে আমরা এক কম্পোনেন্টের ডাটা একটা চাইল্ড কম্পোনেন্টে নিয়ে যাই, সেখান থেকে প্রসেস করে আবার আগের কম্পোনেন্টে প্যারেন্ট কম্পোনেন্টেই নিয়ে এসে কাজ করতে পারি। মনে রাখা দরকার, প্রপসের মধ্যে আমরা শুধু ডাটা নিয়ে যাই, ইউজ করে সেটাকে আবার প্যারেন্ট কম্পোনেন্টে নিয়ে আসতে পারবো, কিন্তু প্রপসের কম্পোনেন্টের প্রপস দিয়ে পাস করার পর যে চাইল্ড কম্পোনেন্ট ডাটা যাবে সেখানে যে ডাটাকে আমরা এডিট বা ডাটাকে কোনো প্রকার ছেড়ছাড় করতে পারবো না। তো প্রপস দিয়ে আমরা ডাটাগুলোকে হ্যান্ডেল করতে পারি। এছাড়াও প্রপসের মাধ্যমে স্টেট যে কাজগুলো করে তা স্টেট থেকে প্রপসে একটা কম্পোনেন্ট স্টেট থেকে প্রপসের মধ্যে ডাটা নিয়ে যাওয়ার জন্য আমরা ম্যাপ ইউজ করে থাকি। ম্যাপের মাধ্যমে ডাটাগুলোকে লুপ চালায়, সেগুলো থেকে প্রপসে নিয়ে যায়, আবার প্রসেস করে আগের প্যারেন্ট কম্পোনেন্টে নিয়ে আসে কাজ করা হয়। প্রপসের মাধ্যমে এখানে দেখতে পারতেছেন আমরা একটা স্টুডেন্ট যদি কম্পোনেন্ট নেই, ওই কম্পোনেন্টের মাধ্যমে ম্যাপ করে সেই কম্পোনেন্টের ভিতরে দেখেন এখানে এখানে কম্পোনেন্টের ভিতরে আমরা প্রপার্টিগুলোকে প্রপার্টি আকারে পাঠাতে পারতেছি, ম্যাপ করতে পারি। এছাড়াও আমরা একটা রিয়েক্ট অ্যাপ্লিকেশনের ডাটাগুলোকে আমরা হুকের মাধ্যমে এক স্টেট থেকে অন্য স্টেটে নিয়ে যাই ইউজ করতে পারি। হুক এটা অন্য কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল জাভাস্ক্রিপ্টের ফাংশন। এইটার মাধ্যমে একটা স্টেটের ডাটাগুলোকে আমরা অন্য একটা কম্পোনেন্ট একটা কম্পোনেন্ট একটা স্টেটের ডাটা থাকবে, ওই ডাটাগুলোকে আমরা অন্য একটি কম্পোনেন্টে ব্যবহার করতে পারবো। এটা আমাদেরকে হুক অনেক ফ্যাসিলিটিস দিয়ে থাকে। এছাড়াও হুকের মাধ্যমে আমরা ডাটাবেস থেকে ডাটা লোড করতে পারি ইউজ ইফেক্ট দিয়ে। এছাড়াও আমরা স্টেট ইউজ করতে পারি
এছাড়া আরো অনেক হুক রয়েছে যেগুলো ডিটেলসে গেলে আলোচনা করা হবে। হুক ইউজ করার সময় আমরা আরেকভাবে ডাটাকে এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে নিয়ে যাওয়ার জন্য আমরা কম্পোনেন্টের একটা প্যারেন্ট কম্পোনেন্ট নির্বাচন করে নিই, যেটা হয়ে যায় তখন হায়ার অর্ডার কম্পোনেন্ট। দুটো সিবলিং কম্পোনেন্ট, দুটো যদি সেম ক্যাটাগরি, যেখানে কোনো প্যারেন্ট বা চাইল্ড থাকতেছে না, দুটো সেম রেঞ্জের কম্পোনেন্ট যারা যারা আপনার সিবলিং কম্পোনেন্ট, তাদের মধ্যে ডাটাকে শেয়ার করার জন্য বা এক কম্পোনেন্ট আমরা ডাটাকে লিখেছি সেই ডাটাগুলোকে আবার অন্য একটা কম্পোনেন্টে ইউজ করতে হবে, তার জন্য আমরা এইচওসি ব্যবহার করতে হবে, হায়ার অর্ডার কম্পোনেন্ট। যেই কম্পোনেন্ট আমরা ডাটাটাকে টেনে নিয়ে যায় আবার ওইখান থেকে আরেকটা কম্পোনেন্টে নিতে পারবো। তো হায়ার অর্ডার কম্পোনেন্টের মাধ্যমে আমরা ডাটাগুলোকে পাস করতে পারি। তো ডাটা নিয়ে যেহেতু অনেকক্ষণ ধরে কথা হচ্ছে, সেহেতু আমাদেরকে ডাটার স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো ডাটার স্ট্রাকচার কেমন হয়? এটা হয়, ডাটার স্ট্রাকচারে যদি আমরা এখানে সংজ্ঞা দেখি যে দ্য লজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল মডেল অফ এ পার্টিকুলার অর্গানাইজেশন অফ এ ডাটা। ডাটাগুলোকে একটা কাজের জন্য আমরা অর্গানাইজড করতেছি, অর্গানাইজড করে রাখাটাকে বা ওই অর্গানাইজ করে কোনো একটা কাজের জন্য ইউজ করাকে ডাটা স্ট্রাকচার বলা হচ্ছে। আর ডাটা স্ট্রাকচারে যদি আমরা বিভিন্ন ভাগ রয়েছে, যদি আমরা ক্লাসিফিকেশনগুলোকে দেখি তাহলে আমরা দেখতে পারবো ডাটা স্ট্রাকচারের মধ্যে রয়েছে সিম্পল ডাটা স্ট্রাকচার এবং কম্পাউন্ড ডাটা স্ট্রাকচার। সিম্পল ডাটা স্ট্রাকচারের মধ্যে অ্যারে আছে আর স্ট্রাকচার আছে, আর লিনিয়ার আছে, দিকে নন লিনিয়ার আছে। তো আমরা অ্যারে তো আমরা বুঝতেছি অ্যারের মধ্যে কিভাবে ডাটা রাখতে হয়, কিন্তু আমরা এখানে কিছুটা লিনিয়ার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার নিয়ে কিছুটা আলোচনা করতে পারি। তো লিনিয়ার ডাটা স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে ডাটা স্ট্রাকচারগুলো এলিমেন্টকে অর্গানাইজ আকারে সিকুয়েন্সলি সার্চ করে থাকে, সিকুয়েন্সলি ভাবে থাকে ডাটাগুলো। যখন একটা অ্যারের মধ্যে ডাটাগুলোকে সিকুয়েন্সলি ভাবে থাকে ওটা হচ্ছে লিনিয়ার, আর যখন এটা সিকুয়েন্সলি ভাবে থাকে না ওটাই হয়ে যাচ্ছে আপনার নন লিনিয়ার ডাটাবেস। আচ্ছা, আমরা যেহেতু বলেছি যে এখানে আমরা লিনিয়ার এক দুটো ডাটাবেস নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা এখানে লিনিয়ার ডাটাবেসগুলোর মধ্যে একটা ডাটাবেস দেখতে পারি স্ট্যাক। স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা আসলে এটা এখানে আমরা সংজ্ঞা থেকে দেখতে পাচ্ছি যে এটা একটা লিনিয়ার ডাটাবেস, এবং এই লিনিয়ার ডাটাবেসটা হচ্ছে আপনার ডাটার এলিমেন্টগুলো অনলি ওয়ান সাইড অ্যান্ড ইন্ড, ওয়ান সাইড ইন্ড, ওয়ান সাইড স্টার্ট ইন্ড হয়ে থাকে। এরা মানে এরা কিছু, এদেরকে বলা হচ্ছে লিফো ডাটা স্ট্রাকচার, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। এটাকে আমরা কল্পনা করতে পারি কোনো একটা প্রোগ্রামে যখন আপনারা যাবেন বা ফাংশনে বিহেভিয়ারে যাবেন, দেখবেন কিছু প্লেট এক জায়গায় রাখা আছে যেগুলো ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য রাখতেছে। তো দেখা যায় একটা প্লেট রাখা হয়, তার উপরে একটা প্লেট রাখা হয়, তার উপরে ধুয়ে আর একটা প্লেট রাখা হয়, তার উপরে ধুয়ে একটা প্লেট রাখা হয়, এভাবে রাখা হচ্ছে। তো আবার যখন সবাই খেতে বসতেছে তখন প্লেটগুলোকে যখন আবার নেওয়া হচ্ছে, তখন উপরের প্লেটটা নিয়ে আবার একজনকে দেওয়া হচ্ছে, তার নিচেরটা নেওয়া হচ্ছে, তার নিচেরটা নেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে, যে যে প্লেটটা সবচেয়ে লাস্টে রাখা হচ্ছে সেটি সবচেয়ে ফার্স্টে আগে নেওয়া হচ্ছে। এটাই হচ্ছে যে লাস্ট আসতেছে সেই ফার্স্টে বের হচ্ছে। স্ট্যাকের সাথে কিউ ডাটা স্ট্রাকচার একটা আছে। কিউ ডাটা স্ট্রাকচারটাকে আমরা বলতে পারি এটা ইনসার্টেড হচ্ছে ব্যাক এন্ড থেকে, কিন্তু ডিলিট হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে। কেমন করে? আমরা একটা এটিএম বুথের সামনে মনে করেন টাকার মেশিন থেকে টাকা বের করার জন্য কিছু লোকের লাইন লাগছে। তো প্রথমে যে ব্যক্তিটি লাইনে থাকবে সেই আগে মেশিনে কার্ড পাঞ্চ করবে এবং টাকা বার করে নিয়ে চলে যাবে। তার পিছনে যে দাঁড়াবে অন্য একজন যে আসবে সে তার পিছনে দাঁড়াবে, এর পরে একজন যে আসবে সে তার পিছনে দাঁড়াবে। তো ইনসার্ট হচ্ছে পিছনে, ব্যাকে একজন একজন করে আসতেছে, কিন্তু বের হচ্ছে কই থেকে? এটিএম থেকে টাকা নিয়ে যে আগে এসে দাঁড়াচ্ছে সে নিয়ে সামনের দিক দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। এই সিস্টেমটাই এখানে আসলে এক্সিকিউট হচ্ছে কুয়েরি ডাটা স্ট্রাকচারে। তো ডাটা স্ট্রাকচার তো আমরা বুঝলাম, কিন্তু ডাটা স্ট্রাকচারের মধ্যে ডাটাকে আমরা সবসময় যে সবগুলো ডাটাকে নিয়ে আসবো এরকম না, কখনো কখনো আমরা সার্চ করে আমাদের প্রয়োজনীয় ডাটাটাকে নিয়ে আসতে পারি। তো সার্চ করার জন্য আমরা এখানে লিনিয়ার সার্চকে আমরা দেখবো আজকে।
লিনিয়ার সার্চ পদ্ধতিতে একটা অ্যারের মধ্যে কিছু এলিমেন্ট থাকবে। দেখুন এখানে 5, 3, 10, 15, 6 এরকম আরো এলিমেন্ট আছে। মনে করেন আমাদেরকে 20 কে খুঁজে বের করতে হবে। এর জন্য আমরা এখানে প্রথমে ইনসার্ট করতেছি আপনার দেখেন এর ইন্ডেক্স হচ্ছে 0। 0 ইন্ডেক্সে কি আছে, 0 ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে এটার সাথে 20 কে তুলনা করছে, দেখছে এটা নাই। তারপরে 20 এর সাথে 1 ইন্ডেক্স কে করছে, দেখছে 20 এর সাথে মিলতেছে না। এরপরে 2 ইন্ডেক্সে, 3 ইন্ডেক্স এরকম করে 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 20 এর সাথে যখন মিলে গেছে, এভাবে লিনিয়ার সার্চ করা কমপ্লিট করে। তো সার্চ করার কমপ্লিট হওয়ার জন্য আমরা তো ডাটাটাকে এখন কিভাবে কাজ করে, কিভাবে অর্গানাইজ ভাবে থাকে এবং কিভাবে সার্চ করে নিয়ে আসা যায় এটা বুঝলাম। বাট ডাটাগুলোকে শর্ট করা হয় বা সাজানো হয় একটা পদ্ধতিতে। একটা এলোমেলো ডাটাকে খুব সুন্দরভাবে সাজানো যায়। সাজানোর জন্য আমরা একটা পদ্ধতি নিতে পারি, সেটা হচ্ছে বাবেল শট। বাবেল শটের মাধ্যমে এখানে দেখতেছেন একটি অ্যারে আছে, একটি অ্যারের 5টা এলিমেন্ট আছে এখানে। তো আমরা ইটারেশন করতে পারি। প্রথমে দেখুন একটা অ্যারের 5টা এলিমেন্টের মধ্যে প্রথম দুইটার মধ্যে ইটারেশন, ফার্স্ট ইটারেশনে প্রথম দুইটার মধ্যে কম্পেয়ার হবে। এখানে 27 আর 16-র মধ্যে যে ছোট সে এখানে যাবে, আর 27 যেহেতু বড় সে এখানে আসবে। এখানে সোয়াপ হয়ে যাচ্ছে, দেখেন সোয়াপ হয়ে 16 এদিকে আসলো, 27 এদিকে গেল। আবার 27-এর সাথে 44-এর কম্পেয়ার করে 27 ছোট 44 বড়, সে তো এটা সোয়াপ হলো না, এখানে আবার চলে আসলো। এখন 44 সাথে 10-এর সোয়াপ হবে, কারণ 44 বড় 10 ছোট, 10 এখানে যাবে 44 এখানে আসবে। এভাবে করে 44-এর সাথে যখন দেখা হবে তখন 7 এখানে আসবে, 44 এখানে যাবে। তো সোয়াপ করার পরে আমরা প্রথম সবচেয়ে বড় এলিমেন্টটা পেয়ে গেলাম। সবচেয়ে বড় এলিমেন্টটা পাওয়ার পরে আমরা আবার আমাদের সেকেন্ড ইটারেশনে যাব। সেকেন্ড ইটারেশনের মধ্যেও আমরা একইভাবে 16 আর 27-এর মধ্যে করে দেখবো। 16ই ছোট আছে, 27 বড় আছে, 16 এটা সোয়াপ হবে না, পরেরটাতে আসবো। 16কে রেখে আবার 27 এবং 10-এর মধ্যে সোয়াপ করলে 10 ছোট, 10 এদিকে যাবে, 27 ডান পাশে আসবে। তা 27 এবং 7-এর মধ্যে যখন আমরা কাজ করব তখন বামে 27 থাকবে, ডানে 7 আছে। এটাকে আমরা যদি সোয়াপ করি তাহলে 7 এদিকে আসবে, 27 এদিকে যাবে। এখানে আমরা দ্বিতীয় ইটারেশনের মাধ্যমে আমাদের সেকেন্ড হাইয়েস্ট এলিমেন্টটা কি পেয়ে যাব। এর পরবর্তীতে আমরা তৃতীয় ইটারেশন করে আমরা 16 এবং 10-এর মধ্যে থেকে যখন করব তখন সবচেয়ে ছোট 10 একে এখানে নিয়ে আসবো, 16কে এখানে সোয়াপ করে নিয়ে যাব। 16 এবং 7-এর মধ্যে কম্পেয়ার করব, 16 এবং 7-এর মধ্যে কম্পেয়ার করে আমরা 7 পাচ্ছি এবং 16কে এখানে নিয়ে যাচ্ছি। এইভাবে গাইস আমরা এখানে 44 সবচেয়ে বড়, তারপরে 27, তারপরে 16, তারপরে 10, এভাবে আমরা একটা অর্গানাইজ ভাবে বড় থেকে ছোট আকারে বা ছোট থেকে বড় আকারে ডাটাগুলোকে সাজায় ফেলতে পারি। তো আরেকটা পদ্ধতি আছে সাজানোর, সেটা হচ্ছে সিলেকশন মেথড। এখানে প্রথমে 27-কে সিলেকশন করতে হবে। 27 প্রথমে এখানে যে এই ইন্ডেক্সে কে আছে তাকে দেখবে, এই ইন্ডেক্সে কে আছে, এই ইন্ডেক্সে, এই ইন্ডেক্সে দেখে সবচেয়ে ছোট যেটা এদের মধ্যে তা সেটা হচ্ছে 7, একে এখানে রাখবে। এরপরে 16 থাকবে। 16-র পরবর্তী ইন্ডেক্স যেগুলো আছে এগুলোর সাথে সবার সাথে কম্পেয়ার করে দেখবে 16 চেয়ে 10 ছোট, তখন 10-কে এখানে রাখবে। তারপরে 44, তারপরে 16 সাথে আবার 44-কে রেখে 16 এবং 27-এর সাথে কম্পেয়ার করে এখানে সবচেয়ে ছোট 16 পাওয়া গেছে, 27 আর 16-র মধ্যে 16-কে রাখবে। এভাবে এই সিলেকশন শর্টটি কমপ্লিট করা সম্ভব হয়ে ওঠে। এই ডাটাগুলো নিয়ে আমরা প্রসেস করে সেগুলোকে ফ্রন্ট এন্ডে দেখানোর কাজটি করতেছি রিঅ্যাক্টের মাধ্যমে। সো আজকের মতো ভিডিও এখানে কমপ্লিট। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।